সংক্রান্ত একটু আলোচনা করলে। এটা হলো তোমাদের ব্যাপার, তোমরা ক্লাস কিভাবে করবে তোমাদের ব্যাপার, তোমরা করলে করো, না করলে নিজেকে ফাঁকি দিতে দাও, আমাকে কোনোভাবেই ফাঁকি দিতে পারছো না। কেউ যদি মনে করো যে আমি ঢুকে আমি চলে যাব, যাও, অসুবিধা কিছু নাই, আমি তো এভাবে মনিটর করব না, তোমাদের মনিটর করার স্টেজে নাই, তোমরা এখন অ্যাডাল্ট। ঠিক আছে, আমরা স্লাইডে যাই। এখন স্লাইডটা দেখা যাচ্ছে কিনা এটা বলো একজন আমাকে। না স্যার, দেখা যাচ্ছে না স্লাইড। হ্যাঁ, না স্যার, স্লাইড দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কেন? না স্যার, এই স্লাইড দেখা যাচ্ছে না কেন? শেয়ার 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 শেয়ার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। স্লাইড দেখছো কিনা? জি স্যার। হ্যাঁ জি স্যার। ইয়েস স্যার। তোমাদের কি, তোমার এটা কি হলো? একদম শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে স্লাইড অ্যান্টিবডি। মনে হয় হেডফোন এটাতে একটু সমস্যা মনে হয়। হ্যাঁ বলো, এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। ওই রে বাবা, আমার কান টান সব ফাটাই দিচ্ছ তোমরা। কয়জন আসছো? 100 জন আসছো দেখলাম। স্লাইড দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই, তাহলে আমি স্টার্ট করব নাকি? জি স্যার। আচ্ছা, তোমরা তোমাদের শোনো, আমরা এটা বোধহয় থার্ড ক্লাস অ্যান্টিজেন আমরা শেষ করছিলাম। অ্যান্টিজেন দুইটা ক্লাস নিয়ে ফেলছি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। অ্যান্টিজেনে কি কি পড়ছো তোমাদের মনে আছে? যদি একটু রিকল করো, আমরা বলছিলাম হোয়াট ইজ অ্যান্টিজেন। অ্যান্টিজেন বলছিলাম মলিকিউলস অর সাবস্টেন্স হুইচ রিঅ্যাক্ট স্পেসিফিক্যালি উইথ করসপন্ডিং অ্যান্টিবডি অর টি সেল রিসেপ্টর। এরপর আমরা বলছিলাম ইমিউনোজেন, জেন মানে জেনারেট, হুইচ জেনারেটস ইমিউন রেসপন্স, তাদের আমরা ইমিউনোজেন বলছিলাম। ইমিউনোজেন আমরা বলছিলাম তাদের। তো এই রিলেশনে একটা কথা বলছিলাম যে সব ইমিউনোজেন্স গুলো অ্যান্টিজেন্স, কিন্তু সব অ্যান্টিজেন্স গুলো ইমিউনোজেন্স না, এই কথা আমরা বলছিলাম। অ্যান্টিজেন্স গুলো লো মলিকুলার অ্যান্টিজেন্স হলে অনেক সময় ইমিউন রেসপন্স করতে পারে না। এরপর আমরা বলছিলাম হ্যাপটেন একটা ডেফিনিশন, এগুলো একটার পর একটা জিজ্ঞেস করতেই থাকবে। এটা অ্যান্টিজেন গুলো হলো প্রোটিন, এটা হ্যাপটেন লো মলিকুলার উইথ নন প্রোটিন সাবস্টেন্স, যেটা by itself is not immunogenic, but when it binds to the carrier protein it becomes immunogenic. হ্যাপটেন এর এক্সাম্পল তোমাদের মনে থাকার মতো বলছিলাম পেনিসিলিন, ক্যাটেকল দ্য প্ল্যান্ট অয়েল, এগুলা হ্যাপটেন। এরপরে আমরা বলছিলাম ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন, এগুলো তোমাদের মনে আছে। এক নম্বর ক্রাইটেরিয়াটা ফরেননেস বলতে হবে, হাই মলিকুলার ওয়েট বলতে হবে, কেমিক্যাল নেচার, প্রোটিন, পলিস্যাকারাইড এগুলো বলতে হবে, তারপর কেমিক্যাল কমপ্লেক্সিটি বলতে হবে, মাল্টিভ্যালেন্ট মাল্টিডিটারমিনেন্ট এপিটোপ যাদের আছে তারা গুড অ্যান্টিজেন, যারা অ্যাডজুভেন্টস এর সাথে বাইন্ড হয় তারাও গুড অ্যান্টিজেন, অ্যাপ্রোপ্রিয়েট ডোজে দিতে হবে, গুড অ্যান্টিজেনিক বা ইমিউনোজেনিসিটি যদি হয় অ্যাপ্রোপ্রিয়েট রুটে দিতে হবে। আর জেনেটিক কনস্টিটিউশনস থেকে কিছু ভেরি করে, কনস্টিটিউশনস জন্য অ্যান্টিজেনিসিটি বা ইমিউনোজেনিসিটি, নট অ্যান্টিজেনিসিটি ভেরি, এগুলো আমরা বলছিলাম। এরপরে হ্যাপটেন কিভাবে ইমিউনোজেনিক হয় এটাও বলা হয়েছে। অ্যান্টিজেনিক ক্লাসিফিকেশনে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে আমরা তিনটা কথা বলছিলাম। একটা টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, দ্যাট ইজ টি লিম্ফোসাইটের হেল্প নিয়ে ইমিউনোজেনিসিটি করে, ইমিউন রেসপন্স করে, এটা টি ডিপেন্ডেন্ট। আর একটা টি ইন্ডিপেন্ডেন্ট বলছিলাম, যারা ডাইরেক্টলি বি লিম্ফোসাইটের সাথে বাইন্ড করে, টি ইন্ডিপেন্ডেন্ট আবার 1 2 বলছিলাম। ফ্লাজেলার প্রোটিন এগুলো 1, আর ক্যাপসুলার পলিস্যাকারাইড, ব্যাকটেরিয়াল ক্যাপসুলার পলিস্যাকারাইড 2। এরপরে এখানে ডিটারমিনেন্টস এর উপর অ্যান্টিজেনের আমরা আবার ক্লাসিফাই করতে পারি কতগুলো, আইসো অ্যান্টিজেন, অ্যালো অ্যান্টিজেন। অ্যালো অ্যান্টিজেন হলো স্পিসিস স্পেসিফিক অ্যান্টিজেন, হিউম্যানের সব টিস্যুতে একটা সেম অ্যান্টিজেন থাকতে পারে, এটা হলো অ্যালো। আইসো অ্যান্টিজেন হলো সাবসেটস অফ স্পিসিস, কারো ব্লাড গ্রুপ এ কারো ব্লাড গ্রুপ বি, এগুলো হলো আইসো, এই যে ব্লাড গ্রুপ অ্যান্টিজেন্স গুলো। আর হেটেরো অ্যান্টিজেন্স, ডিফারেন্ট স্পিসিস এ ডিফারেন্ট হিউম্যান অ্যান্টিজেন্স এর সাথে প্ল্যান্ট অ্যান্টিজেনের মিল হবে না, হেটেরো অ্যান্টিজেন্স। এইভাবে আমরা বলছিলাম। সুপার অ্যান্টিজেনের কথা বলছিলাম, পাওয়ারফুল অ্যান্টিজেন, দে আর দ্য অ্যান্টিজেন্স হুইচ directly stimulates the T lymphocyte by binding with variable beta region of TCR without processing by the antigen presenting cells. ঠিক আছে, তাহলে একটু আমরা বলছিলাম
তো এইগুলা তোমাদের বারবার পড়তে হবে। অ্যান্টিজেন ডেফিনিশন যদি জিজ্ঞেস করি, তুমি যদি অনেকক্ষণ চিন্তা করে আমাকে ডেফিনিশনটা প্রডিউস করো, এটা তোমার ইমপ্রেশনটা খারাপ হবে, এগুলা করা যাবে না। এরপরে অ্যান্টিজেনের করসপন্ডিং পার্টস হলো অ্যান্টিবডি। এটা একটা রিলেটেড অ্যান্টিজেনের সাথে। অ্যান্টিজেন অ্যান্টিবডি যারা রেসপন্স করতে পারবে না, দ্যাট ইজ পরীক্ষার হলে পারবে না এই কোয়েশ্চেনস গুলা, তাদের কি বলবো, ফেলটা ইমিউনোলজিতে অবধারিত হয়ে যায়। আমরা চেষ্টা করি যারা দুর্বল স্টুডেন্ট তাদের আমরা চট করে, আমরা তো চিনি, আমরা ওদের সুইচ করে নিয়ে যাই অ্যান্টিজেনের দিকে, অ্যান্টিবডির দিকে। ওখানে যদি খারাপ করে করার কিছুই থাকে না। এখন অ্যান্টিবডি কি জিনিস সেটা তোমাকে বুঝতে হবে। অ্যান্টিবডির আমরা একটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করি। গামা গ্লোবুলিন প্লাজমা প্রোটিনস। এখন এগুলো প্লাজমাতেই থাকে না, প্লাজমা প্রোটিনস। গামা গ্লোবুলিন তোমরা জানো, প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন। গ্লোবুলিন আবার আছে কি রকম, আলফা, বিটা, গামা। এটা যখন ইলেকট্রোপোরেসিস করবে এটা গামাতে পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি এটা গ্লাইকোপ্রোটিন, এটা স্পেশালাইজড গ্লাইকোপ্রোটিন। এখানে কিছু গ্লাইকোজেনের পার্ট, গ্লুকোজের পার্ট থাকে, এজন্য এটা গ্লাইকোপ্রোটিন বলে। তোমরা গ্লাইকোপ্রোটিন যদি কেউ বলো তাও এটা মোর একুরেট, কেউ যদি বলো গামা গ্লোবুলিন এটাও ভালো। এটা প্লাজমা প্রোটিনস। এখন বলো প্লাজমা প্রোটিন গুলো সিনথেসিস করে হেপাটোসাইট, লিভার। তাহলে অ্যান্টিবডি কিন্তু হেপাটোসাইট রিলিজ করে না, এটা সিনথেসিস করে প্লাজমা সেল। বি লিম্ফোসাইটস গুলা কনভার্টেড হয়ে প্লাজমা সেল হয়, প্লাজমা সেল অ্যান্টিবডি রিলিজ করে। তাহলে এটা plasma cell release করে, synthesis করে, that react specifically with the antigen that stimulated their production. That means antibody গুলো তো অ্যান্টিজেনের রেসপন্স ছাড়া অ্যান্টিবডি কি হবে? উইদাউট অ্যান্টিজেন অ্যান্টিবডি হবে না। তো তাহলে এই অ্যান্টিজেনের সাথে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি প্রোডাকশন করেছে অ্যান্টিজেনের স্টিমুলেশনে, ওই অ্যান্টিজেনের সাথেই শুধু বাইন্ড করতে পারে। এটা এই জন্য ওয়ার্ডটা আসছে স্পেসিফিক্যালি। তাহলে এটা গামা গ্লোবুলিন প্লাজমা প্রোটিনস, তোমরা যেভাবে খুশি বলতে পারো, জিনিসটা বুঝতে হবে। গামা গ্লোবুলিন প্লাজমা প্রোটিনস synthesized by, produced by the plasma cells that react, এখানে যদি ওয়ার্ডটা দিয়ে দাও খারাপ না, that react specifically with the antigen that stimulated their production. They make up of 20 to 25% of protein in the blood plasma. এখানে শুধু 20 বলা আছে, কিন্তু স্পেসিফিক না বলে বলতে হবে 20 to 25% of plasma proteins in blood plasma. আমার বডিতে প্লাজমা প্রোটিন যা আছে, ব্লাড প্লাজমা বলতে প্লাজমা প্রোটিন যা আছে তার 20 to 25% প্রোটিন হলো অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি ডেফিনিশনটা এখানে একটু ঝামেলা করে বসে স্টুডেন্টরা, এই জন্য দাও। আমরা তোমাদের বইতে অ্যান্টিবডি ডেফিনিশন বলে নাই, ওরা অ্যান্টিবডি আর ইমিউনোগ্লোবুলিন একসাথে বলছে। এখানে তুমি স্পেশালাইজড গ্লাইকোপ্রোটিন বলো, গামা গ্লোবুলিন বলো, অসুবিধা নাই। তাহলে গামা গ্লোবুলিন প্লাজমা প্রোটিন নাম্বার 1 পয়েন্টস গুলো দেখো। গামা গ্লোবুলিন প্লাজমা প্রোটিন, number 2 point is produced by the plasma cell. Number 3 point, it is produced in response to antigen. Number 4, it reacts specifically with that antigen which stimulated their production. এই চারটা পয়েন্টকে তুমি এই চারটা পয়েন্টকে যদি তুমি একসাথে করো তাহলে হবে। স্যার কি করতে হবে? হ্যাঁ, ঠিক কাবা পর্দাটা কি করতে হবে? তবে আসো 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 আসো, তাড়াতাড়ি আসো, এখানে দিলি না। তাহলে এই চারটা পয়েন্টকে তুমি একুমুলেট করে দিবে, তাহলে হবে। কি বলছি? এটা গামা গ্লোবুলিন প্লাজমা প্রোটিন, নাম্বার 2 synthesized by plasma cell, number 3 it is produced in response to antigen, number 4 it reacts specifically with that antigen that stimulated their production.
antibody makes up 20 to 25% of plasma proteins of your body. এটুকু আমরা ক্লিয়ার করলাম। এরপরে এই স্লাইডটা আমরা পরে বলবো এজ এ হোল, এখন না। ফাংশনস অফ অ্যান্টিবডিজ, আসলে অ্যান্টিবডিজ ফাংশনস ওইভাবে মাঝে মধ্যে বলা হয়, কিন্তু আসলে এক একটা ইমিউনোগ্লোবুলিনের ফাংশনস গুলো আলাদা আলাদা পড়তে হয়। এজ এ হোল বললে এগুলো পরে আমরা বলি। এখন একটু সমস্যা হয়ে গেল না, এখানে একটা স্লাইড মিসিং, আমি একটু করে মুখে বলবো, তোমরা এটা লিখবে। সেটা হলো ইমিউনোগ্লোবুলিন। ইমিউনোগ্লোবুলিনের ডেফিনিশন কি? একটা স্লাইড মিসিং, এটাও লাগবে। এই জন্য ইমিউনোগ্লোবুলিনের ডেফিনিশন যেটা, হোয়াট ইজ ইমিউনোগ্লোবুলিন? Immunoglobulins are plasma proteins, or they are the gamma globulins. Immunoglobulins are gamma globulins endowed with antibody activity. Immunoglobulins are gamma globulin of animal origin endowed with antibody activity. কি বলছি? এই গামা গ্লোবুলিনটার অ্যান্টিবডি অ্যাক্টিভিটি থাকতে হবে, এই জন্য তখন আমরা ইমিউনোগ্লোবুলিন বলবো। কিন্তু সব ইমিউনোগ্লোবুলিনের অ্যান্টিবডি অ্যাক্টিভিটি থাকে না। এরকম কিছু জানো কিনা তোমরা, আইডিয়া আছে কিনা? সব ইমিউনোগ্লোবুলিন, এটাকে বলা হয় ইমিউনোগ্লোবুলিন, কিন্তু অ্যান্টিবডি অ্যাক্টিভিটি নাই, এরকম আছে। এটা হলো বেনজন্স প্রোটিন, মাইলোমা প্রোটিনস। মাল্টিপল মাইলোমা একটা ক্যান্সারাস কন্ডিশন, প্লাজমা সেলের ক্যান্সার হলে এটা মাল্টিপল মাইলোমা বলে, ওরা ইমিউনোগ্লোবুলিন সিক্রেশনস করে, এটা বেনজন্স প্রোটিন বা মাইলোমা প্রোটিন বলে। ইট ইজ ইমিউনোগ্লোবুলিন। অ্যাকচুয়ালি ইট ইজ দা শর্ট চেইনস অফ দা ইমিউনোগ্লোবুলিন। ইমিউনোগ্লোবুলিনের আমরা হেভি চেইন, লাইট চেইন, এটা লাইট চেইন অফ দা ইমিউনোগ্লোবুলিন। তাহলে এটা ইমিউনোগ্লোবুলিন, তার অ্যান্টিবডি অ্যাক্টিভিটি নাই। তাহলে ইমিউনোগ্লোবুলিন কি বলছি? গামা গ্লোবুলিন অফ অ্যানিমাল অরিজিন endowed with antibody activity, but exception আছে immunoglobulins, that is myeloma proteins, multiple myeloma proteins বা myeloma proteins, which is the short chain of the immunoglobulins, has no antibody activity. তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সব antibody গুলা immunoglobulin, all antibodies are immunoglobulins, but all immunoglobulins are not antibody. জিনিসটা ক্লিয়ার হলো? ইমিউনোগ্লোবুলিন বলছি, এটাও গামা গ্লোবুলিন। এক নাম্বার পয়েন্ট গামা গ্লোবুলিন অবশ্যই। দুই নাম্বার অ্যানিমাল অরিজিন, ঠিক আছে। ইট হ্যাজ অ্যান্টিবডি অ্যাক্টিভিটি, অ্যান্টিবডি লাইক অ্যাক্টিভিটি, অ্যান্টিবডি যা ফাংশনস গুলো সব থাকতে হবে। এক্সেপশনস আছে, multiple myeloma protein, it is gamma globulin also, it is the light chain of immunoglobulins, but it has no antibody activity. সেই রিলেশন আমরা বলতে পারি all antibodies are immunoglobulins, but all immunoglobulins are not antibodies. এটা এক্সপ্লেইন যদি করতে বলে তাহলে তুমি বলতে পারবে multiple myeloma protein, which is immunoglobulin, that is, it is the short term of the immunoglobulins, but it has no antibody like activity. That's why it is not antibody. এই জন্য আমরা বলি all antibody are immunoglobulins, but all immunoglobulins are not antibodies. ঠিক আছে? এখন এই জিনিসটা দেখো, এটা একটা ইমিউনোগ্লোবুলিন মনোমার, ইমিউনোগ্লোবুলিনের ছবি। আমরা জাস্ট রাফলি এখানে একটু দেখবো, পরে আমরা পড়াবো। এটা শেপটা কি রকম? ওয়াই শেপ, ওয়াই শেপ অর কে আসছে ইয়ক শেপ বলেন। আচ্ছা, এটা একটা ইমিউনোগ্লোবুলিন, এটা শেপটা হলো ওয়াই শেপ। এটা ইজ ইম্পর্টেন্ট। ওয়াই শেপ অনেক টিচার দেখায়, আমরাও দেখাই,
যদি বলি যে বলতে পারেন এটা শেপ কি, ইয়ক শেপ, এইরকম দুই হাত উঠিয়ে দেখায় তারপরেও বলতে পারেন, তার মানে কি তার কোনো আইডিয়া নেই। এটা ওয়াই শেপ স্ট্রাকচার, ইয়ক শেপ স্ট্রাকচার। এখানে তোমরা তোমাদের এগুলো আছে, বেসিক নলেজ, ব্যাকগ্রাউন্ড নলেজ আছে। দেখো লেখা আছে লাইট চেইন, কয়টা আছে? দুইটা লাইট চেইন আছে। এটা হেভি চেইন, এইরকম বাঁকা, এটা পুরাটা হেভি চেইন, তাহলে দুইটা হেভি চেইন আছে। তাহলে ইট ইজ কম্পোজড অফ টু লাইট চেইন, টু হেভি চেইন, টু লাইট চেইন, টু হেভি চেইন। এই হেভি চেইন গুলা জয়েন্ট করে থাকে, এই যে কিছু কোভ্যালেন্ট বন্ড, কিছু নন কোভ্যালেন্ট বন্ড দিয়ে জয়েন্ট করা থাকে। এগুলো ডাইসালফাইড বন্ড থাকে, আর কিছু নন কোভ্যালেন্ট বন্ডও থাকে, ঠিক আছে। এখন এই লাইট চেইনে, এটা একটা লাইট চেইন, দেখো এখানে ভেরিয়েবল রিজিয়ন আর একটা হলো কনস্ট্যান্ট রিজিয়ন, ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট। তাহলে একটা লাইট চেইনে দেখা যাচ্ছে একটা ভেরিয়েবল রিজিয়ন, একটা কনস্ট্যান্ট রিজিয়ন। আর একটা হেভি চেইনে দেখো একটা ভেরিয়েবল CH1 2 3 তিনটা কনস্ট্যান্ট রিজিয়ন। তাহলে হেভি চেইনে ভেরিয়েবল রিজিয়ন একটা, কনস্ট্যান্ট রিজিয়ন তিনটা থাকে। এগুলো আমরা পরে আলাপ করব, ভেরিয়েবল রিজিয়ন কি, কনস্ট্যান্ট রিজিয়ন কি। এখানে দেখো দুইটা এন্ড ইমিউনোগ্লোবিন, একটা হলো অ্যামাইনো টার্মিনাল এন্ড আর একটা হলো কার্বক্সি টার্মিনাল এন্ড। এই যে এটা SS বন্ড, ডাইসালফাইড বন্ডস, এটাকে বলে হিন্স রিজিয়ন, হিন্স রিজিয়ন, এটা হিন্স রিজিয়ন। পুরো ইমিউনোগ্লোবিনটাকে আবার দুইটা ফ্র্যাগমেন্টে ভাগ করছে, FAB ফ্র্যাগমেন্ট, এর হিন্সের উপর পর্যন্ত এটা FAB। FAB মানে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং, অ্যান্টিজেনগুলা এখানে বাইন্ড করে প্যারাটোপে ভেরিয়েবল রিজিয়নে। এটা এই জন্য এটাকে বলা হয় ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং। এটা FC ফ্র্যাগমেন্ট, এটা ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল। অনেকে বলে ফ্র্যাগমেন্ট কনস্ট্যান্ট, ফ্র্যাগমেন্ট না, সি মানে এখানে কনস্ট্যান্ট না, এটা ক্রিস্টালাইজেবল। এটা প্রিসিপিটেশন হয় এই ফ্র্যাগমেন্টে ইলেকট্রোফোরেসিসে, এজন্য ক্রিস্টালাইজেবল বলে। এই ফ্র্যাগমেন্টের কাজ হলো যে ইমিউনোগ্লোবিনের ডিফারেন্ট বায়োলজিক্যাল ফাংশনস গুলা, এগুলা FC ফ্র্যাগমেন্ট করে। তাহলে আমরা মোটামুটি পেলাম একটা ইমিউনোগ্লোবিনের স্ট্রাকচার। এখানে আমরা যদি বলি এটা ওয়াই শেপ একটা স্ট্রাকচার, দুইটা হেভি চেইন, দুইটা লাইট চেইন দিয়ে তৈরি। তাহলে এটার কি বলবো, স্ট্রাকচারাল ফর্মুলা যদি বলে কেউ, তাহলে বলতে পারো H2L2, মানে দুইটা হেভি চেইন, দুইটা লাইট চেইন, ঠিক আছে। এই চেইন গুলা বাইন্ড থাকে বাই ডাইসালফাইড বন্ড, SS বন্ড দিয়ে বাইন্ডিং থাকে হেভি চেইনে। এবং প্রতিটা হেভি চেইন এবং লাইট চেইনের ভেরিয়েবল রিজিয়ন এবং কনস্ট্যান্ট রিজিয়ন থাকে। ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট এটা আসলে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে করা হয়। এখানে ভেরিয়েবল মানে ওখানে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সগুলো ভেরিয়েবল থাকে, চেঞ্জ হয় এই জন্য, আর ওখানে চেঞ্জ হয় না। তাহলে ভেরিয়েবল কনস্ট্যান্ট, লাইট চেইন একটা ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট, হেভি চেইন একটা ভেরিয়েবল তিনটা বা চারটা কনস্ট্যান্ট। ইমিউনোগ্লোবিনস গুলাকে দুই ভাগে ভাগ করে, দুইটা ফ্র্যাগমেন্টে ভাগ করে। হিন্সের উপর পর্যন্ত FAB ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং, আর হিন্সের নিচ থেকে কার্বক্সি টার্মিনাল পর্যন্ত এটাকে FC ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল। এখন যদি বলে ইমিউনোগ্লোবিনের কাজ কি, দুইটা ফ্র্যাগমেন্টের কাজ বলতে হবে। আর আপনি যদি এখন মনে রাখো FAB নাম দিয়ে বোঝা যায় এই ফ্র্যাগমেন্টে অ্যান্টিজেন বাইন্ড হয়। FC ফ্র্যাগমেন্টের কাজ কি, ডিফারেন্ট বায়োলজিক্যাল ফাংশনস। একটু কি বায়োলজিক্যাল ফাংশনস এটা আমরা পরে বলবো। এখন দেখো আমরা আস্তে আস্তে যাই। এখানে অ্যান্টিবডি মলিকিউল আমরা তোমাদের এতক্ষণ যা বলছি তাই। Y-shaped heterodimer composed of 4 polypeptide chains. আমরা আগে বলছি এটা প্রোটিন, তো এটা গ্লাইকোপ্রোটিন বলি, এটা প্রোটিন। গ্লাইকোপ্রোটিন ঠিক আছে, কার্বোহাইড্রেট পোর্শন আছে খুব মিনিমাম, এই জন্য এটা বলা হয়। তাহলে 4 polypeptide chain, 2 identical, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, identical, equal, same, 2 identical light chain আর 2 identical heavy chain. Molecular weight important. একটা লাইট চেইনের মলিকুলার ওয়েট 25,000 ডাল্টন is molecular weight 25,000 ডাল্টন is. Two identical heavy chain is having molecular weight of 50,000 ডাল্টন or more. কিছু ক্ষেত্রে বেশি আছে, আমরা একটা অ্যাভারেজ বলি।
50,000 মোল। এটা ইম্পর্টেন্ট। তাইলে তুমি এই একটা মনোমারের হিসাব করে দিতে পারবে। এখানে মুখস্থ করার বিষয় না। এই মলিকুলার ওয়েট একটা লাইট চেইন যদি 25,000 হয়, দুইটা লাইট চেইন 50,000। ঠিক আছে, এই একটা লাইট চেইন, এই একটা লাইট চেইন 25 25 50,000। একটা হেভি চেইন 50,000, একটা হেভি চেইন 50, 1 লাখ। তাহলে এই মনোমারটার মলিকুলার ওয়েট 1,50,000 টাকা। A single antibody molecule has two identical heavy chains and two identical light chains. এর জন্য এটা স্ট্রাকচারাল ফর্মুলা হলো H2L2। তাহলে এই স্লাইডে তুমি কি শিখলা? একটা Y শেপ স্ট্রাকচার, এটা চারটা পলিপেপটাইড চেইন থাকে ইমিউনোগ্লোবুলিনে, দুইটা আইডেন্টিক্যাল ওয়ার্ডটা বলতে হবে, টু আইডেন্টিক্যাল লাইট চেইন, টু আইডেন্টিক্যাল হেভি চেইন। একটা লাইট চেইনের মলিকুলার ওয়েট 25,000, একটা হেভি চেইনের মলিকুলার ওয়েট 50,000। তাহলে এটার স্ট্রাকচারাল ফর্মুলা হলো H2L2। এবং যেটা এখানে বলে নাই, পরে আমরা বলবো হয়তো। Light chain and heavy chain, all four light and heavy chain, heavy and light chains are bound to each other by disulfide bonds. এই বন্ডগুলা এই যে এখানে দেওয়া আছে, এগুলো হলো ডাইসালফাইড বন্ডস। আবার কিছু আছে নন কোভ্যালেন্ট বন্ডস আছে, সল্ট-লিঙ্কেজ, হাইড্রোজেন বন্ডস, হাইড্রোফোবিক বন্ডস। এখানে কিন্তু আরো বন্ড আছে। এই বন্ডস গুলা এই ছবিতে তোমরা দেখো, ওখানে অনেকগুলো ডোমেইন আছে। ওখানে নন কোভ্যালেন্ট কিছু বন্ড আছে, হাইড্রোজেন বন্ড, হাইড্রোফোবিক বন্ডস এগুলো আছে। All the chains have two ends. এটা আগে বলা হয়েছে, এটা হলো কার্বক্সি টার্মিনাল আর এটা হলো অ্যামাইনো টার্মিনাল। এই হলো অ্যামাইনো টার্মিনাল, এটা কার্বক্সি টার্মিনাল। তাহলে এই যে স্লাইডে তুমি শুধু জানলা এই বন্ডস ইয়াগুলা, চেইনগুলা এটা কিভাবে থাকে, এরা বাইন্ডিং থাকে, বন্ড থাকে। কিছু ডাইসালফাইড বন্ড আর নন কোভ্যালেন্ট হাইড্রোজেন বন্ড, হাইড্রোফোবিক বন্ডস এগুলা থাকতে পারে। আর দুইটা এন্ড আছে, একটা অ্যামাইনো টার্মিনাল আর একটা হলো কার্বক্সি টার্মিনাল। এইবার আসো, এই হেভি চেইন কিন্তু 5 ধরনের আছে এবং লাইট চেইন 2 ধরনের আছে। আমরা এতক্ষণ বলছি হেভি চেইন এন্ড লাইট চেইন, টু আইডেন্টিক্যাল হেভি চেইন। তার মানে একটা মলিকুলে হেভি চেইন দুইটা একরকম, লাইট চেইন দুইটা একরকম। এমন না যে একটা গামা একটা আলফা, এটা হতে পারে। তাহলে হেভি চেইনগুলোর নাম আমরা জানি। যদি IgG হয় তার হেভি চেইনের নাম গামা, IgA এর হেভি চেইনের নাম আলফা, IgM এর হেভি চেইনের নাম মিউ, ইমিউনোগ্লোবুলিন G ডেল্টা হেভি চেইন আর ইমিউনোগ্লোবুলিন E এপসিলন। তাহলে এইগুলো তোমরা বুঝতে পারছো গ্রিক ওয়ার্ড, এই নামগুলো হয়েছে। এখন ইমিউনোগ্লোবুলিনের নোমেনক্লাচার, তোমরা যে 5 ধরনের ইমিউনোগ্লোবুলিন বলো, ক্লাসেস অফ 5 ক্লাসেস অফ immunoglobulins. This is actually 5 classes of heavy chain. That is, it is named immunoglobulins are named according to the name of heavy chain. আমরা এটা জিজ্ঞেস করি, IgG এর হেভি চেইনের নাম কি? গামা। IgA আলফা, এটা নাম mu d ডেল্টা e এপসিলন। এগুলো একদম ভুলা যাবে না, খুব বেসিক জিনিস, খুব ইজি জিনিস। আর লাইট চেইন কাপ্পা অর ল্যামডা, আইদার কাপ্পা অর ল্যামডা। একটা ধরো IgG মলিকিউল, তাহলে তার হেভি চেইন কি? গামা। আর লাইট চেইন কি? আইদার কাপ্পা অর ল্যামডা। তো হয়তো দুইটাই কাপ্পা হতে পারে অথবা দুইটা ল্যামডা হতে পারে। এমন না যে একটা কাপ্পা একটা ল্যামডা, এমন না। তাহলে M এর হেভি চেইন কি? মিউ। কেউ যদি জিজ্ঞেস করে M এর হেভি চেইনের নাম কি? মিউ। M এর লাইট চেইনের নাম কি? বলতে হবে আইদার কাপ্পা অর ল্যামডা। তারপর এরপরে E, ইমিউনোগ্লোবুলিন এর হেভি চেইনের নাম কি? এপসিলন। লাইট চেইনের নাম কি? আইদার কাপ্পা অর ল্যামডা। ইমিউনোগ্লোবুলিন এর হেভি চেইনের নাম কি? মিউ। লাইট চেইন কি? আইদার কাপ্পা অর ল্যামডা, আইদার বলতে হবে। এখন আসো, যে ছবিটা দেখিয়েছি তোমাদের, ভেরিয়েবল রিজিয়ন এবং কনস্ট্যান্ট রিজিয়ন, এগুলো কি জিনিস, এগুলো আমাদের দরকার কি জানা। Is heavy and light chain comprises two regions, variable and constant regions. এগুলো তোমরা ছবিতে দেখেছো। এখন এখানে দেখো, represents the antigen by variable region নিয়ে আমরা কথা বলি আগে। এটা তো লাইট চেইন, এই যে
এই লাইট চেইন, বাইরেরটা লাইট চেইন, এখানে বাইরে আঁকো ভিতরে আঁকো, এটা কোনো ম্যাটার না। তুমি আঁকলে হলো, যেমন এখানেও বাইরে আঁকছে, এইটা হলো লাইট চেইন। এখানে আমরা বলছিলাম যে একটা লাইট চেইনে এর আগের স্লাইডে যেটা আছে, একটা ভেরিয়েবল রিজিয়ন, একটা কনস্ট্যান্ট রিজিয়ন, ভিএল সিএল। এটা হলো ভিসিএল ভিএল, লাইট চেইনে একটা ভেরিয়েবল এবং একটা কনস্ট্যান্ট রিজিয়ন। ভেরিয়েবল রিজিয়ন, এখানে দেখো আমরা এর আগে বলছিলাম ইউনিমোলিকুলার মলিকিউলকে আমরা দুইটা ফ্র্যাগমেন্টে ভাগ করি। এই হিঞ্জ রিজিয়ন বরাবর একটা যদি লাইন টানি, এই লাইনের উপরে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং এফএবি ফ্র্যাগমেন্ট, এবং নিচে যেটা বলছিলাম এটা এফসি ফ্র্যাগমেন্ট। এফএবি ফ্র্যাগমেন্টের কাজ হলো অ্যান্টিজেন বাইন্ডিং, এফসি ফ্র্যাগমেন্টের কাজ হলো ডিফারেন্ট বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস, এটা আমরা বলছিলাম। এখানে একটা লাইন টেনে দাও, কিন্তু আরেকটু স্পেসিফিক আমরা করব এখন। এই যে লাইট চেইনের ভেরিয়েবল রিজিয়ন এবং হেভি চেইনের ভেরিয়েবল রিজিয়ন, এটা হেভি চেইন ভিতরেরটা। এই ভেরিয়েবল রিজিয়ন রিপ্রেজেন্টস দ্য অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, কনস্ট্যান্ট রিজিয়ন না। তাহলে পুরাটা আমরা অ্যাজ এ হোল যদি বলি, এইটার উপরের পার্টটা ভেরিয়েবল রিজিয়ন। আরেকটু স্পেসিফিক বলি যে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, আরেকটু স্পেসিফিক্যালি যদি বলি, এখানে অ্যান্টিজেন বাইন্ডিং সাইটটা শুধু এই দুইটা ডোমেইন। এই যে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট শুধু ভেরিয়েবল রিজিয়ন অফ বোথ লাইট চেইন এন্ড হেভি চেইন is the antigen binding site. এখন এই দেখো, এখানে তোমাদের বলছিলাম সব বন্ড তোমরা এখন দেখবে না। এই যে দেখো ডোমেইন গুলো, এই মাথা থেকে এই মাথা আবার ডাইসালফেট বন্ডস আছে। তাহলে আমরা কি পেলাম এই স্লাইডে? পেলাম যে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট কোনটা তুমি এখন স্পেসিফিক বলতে পারবে। ভেরিয়েবল রিজিয়ন অফ ইস light chain and heavy chain constitutes the antigen binding site. Antigen binding site কি আমরা বলি, এটা আমরা জানি। অ্যান্টিজেন এখানে বাইন্ড করবে, এখানে আরো স্পেসিফিক্যালি যে মলিকিউলের সাথে যেখানে একদম কন্টাক্ট হবে সেটাকে আমরা বলি প্যারাটো, আর অ্যান্টিজেন মানে এখানে এপিটো বাইন্ড হবে। এবার এখানে আরেকটু ভিতরে যাই, হাইপার ভেরিয়েবল রিজিয়ন। স্ট্রাকচার তো এগুলো বলি নাই। এই ছবিতে দেখো, এই ছবিতে ভেরিয়েবল রিজিয়ন এবং কনস্ট্যান্ট, আমরা শুধু ভেরিয়েবল রিজিয়ন নিয়ে কথা বলছি। তাহলে ভেরিয়েবল রিজিয়ন কয়টা থাকে? একটা লাইট চেইনে একটা ভেরিয়েবল রিজিয়ন, এই যে ভিএস ভিএল, ভেরিয়েবল হেভি ভেরিয়েবল লাইট। একটা লাইট চেইনে একটা ভেরিয়েবল রিজিয়ন, একটা হেভি চেইনে একটা ভেরিয়েবল রিজিয়ন। মানে একটা লাইট চেইনে একটা কনস্ট্যান্ট, একটা হেভি চেইনে তিনটা বা চারটা থাকতে পারে, এটা পরে। এই ভেরিয়েবল রিজিয়নটাই হলো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। এখন আসো হাইপার ভেরিয়েবল রিজিয়ন, এটা আবার কি? আরেকটু ভিতরে ভেরিয়েবল রিজিয়নের ভিতরে আর কিছু হট স্পট থাকে। within the variable region there are some zones that show relatively higher variability in the amino acid sequence. এখন তোমাদের একটু আগে বলছিলাম, যদিও স্লাইডে কোথাও লেখা নাই, এই ভেরিয়েবল নামকরণ কেন হয়েছে, এটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ডিফারেন্স, ভেরিয়েবিলিটি ইন অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, এটার উপর ডিপেন্ড করে এটার নাম। তার মানে এখানে বোঝা যাচ্ছে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স মোস্ট ভেরিয়েবল, ডিফারেন্স বেশি, এই জন্য এটার নাম ভেরিয়েবল। এখন হাইপার ভেরিয়েবল রিজিয়ন, এখানে রিলেটিভলি হায়ার ভেরিয়েবিলিটি ইন দ্য অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স। That within the variable region there are again another region, এটাকে আমরা বলবো যে হাইপার ভেরিয়েবল রিজিয়ন। তার মানে কি, হাইপার ভেরিয়েবল রিজিয়নে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ডিফারেন্স আরো বেশি, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ডিফারেন্স আরো বেশি। ঠিক আছে? এখন তাহলে within the variable region there are some zones, some hot spots that show relatively higher variability in the amino acid sequence. They are called as hypervariable region. আরেকটা নাম আছে CDRS, complementarity determining regions, complementarity determining regions.
they form the antigen binding site. আসলে শুধু ভেরিয়েবল রিজন এতক্ষণ আমরা বলছিলাম, এতক্ষণ আমরা শুধু একটু বলছি ইমিউনোগ্লোবুলিন মলিকিউলের হিন্স রিজনের উপরে পোর্শনটা এফএবি এন্ড ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং। এরপরে আমরা বললাম যে না, ওখানে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং এর মধ্যে আরেকটা স্পেসিফিক হলো ভেরিয়েবল রিজন, রাইট সেল এবং হেভি সেলের যে ভেরিয়েবল রিজন ওটি অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। এখন আমরা বলছি যে না, ওখানে ভেরিয়েবল রিজনের ভিতরে যে হাইপার ভেরিয়েবল রিজন আছে, যেখানে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ডিফারেন্সটা মানে ভেরিয়েবিলিটিটা বেশি হায়ার, ওটা হাইপার ভেরিয়েবল, ওটাই অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। তাহলে আমরা আস্তে আস্তে একদম মোর কোয়েন্সেস স্পেসিফিক করে ফেললাম। There are 3 hypervariable regions in the light chain and 4 in the heavy chain respectively. তাহলে এখন variable region hypervariable দেখো লাইট চেইনে কিন্তু ভেরিয়েবল একটা, কিন্তু hypervariable 3টা। 3 hyper in the light chain আর heavy chain এ hypervariable region 4টা। ঠিক আছে, এগুলা গেল। এখন আমরা আসি আর একটু hypervariable region, এটাই প্যারাটোপ। The site on the hypervariable region that make axial contact with the epitope of antigen is called paratope। আমরা এইভাবে জিজ্ঞেস করি, অ্যান্টিজেন এপিটোপ তোমাদের নিশ্চয়ই মনে আছে। অ্যান্টিজেনের সারফেসে স্মল মলিকিউল, স্মল কেমিক্যাল গ্রুপস on the surface of antigen, which comprising of 3 to 5 sugars, that is monosaccharides, so 3 to 5 amino acids, which is responsible for immune response. এটা হলো এপিটোপ। এত বড় 10,000 ডালটনের একটা অ্যান্টিজেন পুরোটাই ইমিউন রেসপন্সের জন্য দরকার হয় না, এই এপিটোপটা এটা হলো ফাইন প্রোডাক্ট, এটাই দরকার হয়। এটার করসপন্ডিং পার্ট ইন অ্যান্টিবডি কি নাম? এটা হলো প্যারাটোপ। তাহলে প্যারাটোপ কোথায় থাকে? এটা হলো হাইপার ভেরিয়েবল রিজিয়নস, এটা হলো প্যারাটোপ। The site on the hypervariable that makes axial contact with the epitope is called the paratope. তাহলে আমরা ভেরিয়েবল হাইপার ভেরিয়েবল এগুলো মোটামুটি আমরা বললাম। এখন দেখো কনস্ট্যান্ট রিজিয়ন constitutes the remaining part of the immunoglobulin molecule other than that of variable region। আমরা তো পেয়ে ফেলছি, এই হলো ভেরিয়েবল, তাহলে বাকি পুরাটাই হলো কনস্ট্যান্ট। এই যে Cl আর CH1 C মানে কনস্ট্যান্ট হেভি 1, কনস্ট্যান্ট হেভি 2, কনস্ট্যান্ট হেভি 3, এগুলা এই যে দেওয়া হয়ে গেছে। তাহলে বাকিটাই কনস্ট্যান্ট। The amino acid sequence of constant regions shows uniform pattern। এখানে কোনো চেঞ্জ খুব একটা নাই, ভেরিয়েবিলিটি নাই, ইউনিফর্ম প্যাটার্ন, এইজন্য এটার নাম কনস্ট্যান্ট রিজিয়ন। The amino acid sequence of constant region shows in। তাহলে এখন আমরা বুঝলাম কেন ভেরিয়েবল বললাম, কেন কনস্ট্যান্ট বললাম। ভেরিয়েবল বললাম এখানে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা ভেরিয়েবল, এই ডিফারেন্স আছে এইজন্য। আর কনস্ট্যান্ট কেন বললাম? এখানে ইউনিফর্ম অ্যামাইনো অ্যাসিড, ইউনিফর্ম প্যাটার্নে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থাকে, কিভাবে সাজানো থাকে এটা একটা ইউনিফর্ম প্যাটার্ন থাকে, এইজন্য এটা হলো কনস্ট্যান্ট। এখন light chain contains one variable domain and one constant domain। সেটা আমরা এই ছবিতে দেখা আছে, এটা ডোমেইন না, ছবিতেই বোঝা যায় একটা ভেরিয়েবল ডোমেইন, এটা লাইট চেইন বাইরেটা, এই লালটা এটা হলো ভেরিয়েবল ডোমেইন, এটা কনস্ট্যান্ট। তাহলে লাইট চেইনে ওয়ান ভেরিয়েবল ডোমেইন, ওয়ান কনস্ট্যান্ট ডোমেইন। আর হেভি চেইন ভিতরটা হেভি চেইন, এটা হেভি চেইন, একটা ভেরিয়েবল ডোমেইন VH, H মানে হেভি, আর কনস্ট্যান্ট ডোমেইন একটা, দুইটা, তিনটা, একটা দেখলাম, দুইটা, তিনটা, CH1 CH2 CH3। এই ছবিটা আরো ভালো করে দেখা যায়, ভিতরেরটা কনস্ট্যান্ট, এটা ভেরিয়েবল 1 2 3 কনস্ট্যান্ট। আচ্ছা, এখন হেভি চেইন গামা আলফা ডেল্টা হ্যাভ 3 কনস্ট্যান্ট ডোমেইনস। একটু ডিফারেন্স আছে, একটু না বললেও হয়। গামা that is immunoglobulin G, A এবং D তে 3টা কনস্ট্যান্ট ডোমেইনস, আর মিউ এবং এপসিলনে
চারটা কনস্ট্যান্ট ডোমেইন সেট, মনে রাখলে রাখবেন, আর একটা অসুবিধা নাই। তাহলে ভেরিয়েবল রিজিয়ন হেভি চেইনে কয়টা? এক ডোমেইন। ভেরিয়েবল লাইট চেইনে ওয়ান ভেরিয়েবল ডোমেইন এন্ড ওয়ান কনস্ট্যান্ট ডোমেইন। রিজিয়ন আর কি যে ডোমেইন এগুলা দিয়েছে, এগুলা ওয়ান ভেরিয়েবল ওয়ান কনস্ট্যান্ট, কিন্তু হেভি চেইনে একটা ভেরিয়েবল ডোমেইন, তিনটা বা চারটা কনস্ট্যান্ট ডোমেইন। এবার আমরা অ্যান্টিজেনের স্ট্রাকচার মোটামুটি বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। কেউ যদি অ্যান্টিবডি স্ট্রাকচার না পারে, খুব ডিসঅ্যাপয়েন্টিং। এটা বলা, এটা এরকম মানে খুব মাইন্ড করবে, ইমপ্রেশনটা অনেক নিচে নেমে যাবে। এটা ওয়াই শেপ বা ইয়ং শেপ স্ট্রাকচার, দুইটা হেভি চেইন আছে, দুইটা লাইট চেইন আছে। হেভি চেইন গুলা এবং লাইট চেইন, এই চেইন গুলা পরস্পর ডাইসালফাইড বন্ড দিয়ে বন্ডেজ থাকে। হেভি চেইনের মলিকুলার ওয়েট 50,000, লাইট চেইনের মলিকুলার ওয়েট 1.5 লাখ। এবং এটা দুইটা ফ্র্যাগমেন্ট আছে, এফএবি ফ্র্যাগমেন্ট, অ্যান্টিজেন বাইন্ডিং, আর একটা এফসি ফ্র্যাগমেন্ট ক্রিস্টালিজেবল। এখন একটা লাইট চেইনে একটা ভেরিয়েবল রিজিয়ন, একটা কনস্ট্যান্ট রিজিয়ন, একটা হেভি চেইনে একটা ভেরিয়েবল রিজিয়ন, তিনটা বা চারটা কনস্ট্যান্ট রিজিয়ন। ভেরিয়েবল রিজিয়ন, এখানে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ভেরিয়েবল থাকে, এইজন্য এটার নাম ভেরিয়েবল। দিস আর দ্য অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। এখন আরেকটু বললে, ওখানে আবার হাইপার ভেরিয়েবল রিজিয়ন থাকে, ওখানে কিছু হটস্পট থাকে যেখানে হাইপার ভেরিয়েবিলিটি ইন অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স শো করে, ওটাই অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। আর কনস্ট্যান্ট রিজিয়ন ইউনিফর্ম প্যাটার্ন অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থাকে, এই জন্য এর নাম কনস্ট্যান্ট। শেষ, এই কথাগুলো বলতে হবে। এখন হেভি চেইনের নাম আছে, হেভি চেইনের নাম অনুসারে ইমিউনোগ্লোবুলিন গুলোর নামকরণ হয়েছে। জি এর হেভি চেইন গামা, এর আলফা, এম এর মিউ, ডি ডেল্টা এবং ই এপসিলন। লাইট চেইন আইদার কাপ্পা অর এই একটুকু আমরা মোটামুটি সবাই বুঝছি, এবং এটা যে যত বেশি বই পড়বে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। এখানে আসলে অনেক কিছু আছে, তো তোমার লেভেলে একটু জানতে আমার হবে। এখন যদি বলি যে ফাংশনস অফ ইমিউনোগ্লোবুলিনস, এখানে আমি রিজিয়ন দিয়ে আগে বলে ফেলছি, দুই ভাগে আমরা বলবো। এফএবি এর কাজ হলো অ্যান্টিজেন বাইন্ড করা, একটু তো জানি। এফসি ফ্র্যাগমেন্টের কাজ হলো ডিফারেন্ট বায়োলজিক্যাল ফাংশনস। তাহলে এফএবি অ্যান্টিজেন বাইন্ডিং বাই এফএবি রিজিয়ন, প্রোটেকশন অফ দ্য হোস্ট। তার মানে কি, ইমিউনোগ্লোবুলিনস গুলো এসে এই এফএবি ফ্র্যাগমেন্টে লাগবে, লাগার পর ইমিউন রেসপন্স হবে। তারপর অ্যান্টিজেন এসে এফএবি ফ্র্যাগমেন্টে বাইন্ড হবে, ইমিউন রেসপন্স হবে। ইমিউন রেসপন্স হলে যেটা হয় সেল মিডিয়েটেড ইমিউনিটি, যেটা আর এখানে বাইন্ড হওয়ার পরে যেটা হয় নিউট্রালাইজ। ইন্টারঅ্যাকশন উইথ দ্য অ্যান্টিজেন, অ্যান্টিজেনের সাথে ইন্টারঅ্যাকশন হয়, ঠিক আছে। ভ্যালেন্সি অফ অ্যান্টিবডি রেফার্স টু দ্য নাম্বার অফ FAB region it possesses. So a simple monomeric antibody, তোমাদের যে এতক্ষণ যে ছবিটা দেখিয়েছি এটা একটা মনোমার। কতগুলো অ্যান্টিবডি আছে বা ইমিউনোগ্লোবুলিন আছে ডাইমার, কতগুলো আছে পেন্টামার। একটা মনোমার যদি হয়, যেমন IgG একটা মনোমার, তার ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি রেফার্স টু দ্য নাম্বার অফ ভেরিয়েবল রিজিয়ন। তার ভেরিয়েবল রিজিয়ন কয়টা আছে, বা FAB ফ্র্যাগমেন্ট কয়টা আছে? FAB ফ্র্যাগমেন্ট বলতে দুইটা হেভি চেইন, দুইটা লাইট চেইন, দুইটা হেভি চেইন আছে। তাহলে একটা লাইট চেইনের ভেরিয়েবল রিজিয়ন এবং একটা হেভি চেইনের ভেরিয়েবল রিজিয়ন মিলেই হয় অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। তাহলে উপরের দিকে একটা দুইটা, এই যে খেয়াল যদি করতে হবে। এখানে আবার যা এটাতে অ্যান্টিজেন বাইন্ডিং, এই পাশে এটা, এই যে গ্রিন এবং এই ইয়েলো, এটা মিলে অ্যান্টিজেন বাইন্ডিং। এটা হলো হেভি চেইনের ভেরিয়েবল, এটা লাইট চেইন, আর এদিকে এইটা, এটা হলো অ্যান্টিজেন বাইন্ডিং। তাহলে এই ইমিউনোগ্লোবুলিন মনোমারের অ্যান্টিজেন বাইন্ডিং সাইট কয়টা? দুইটা। এখন কোনটা যদি ডাইমার থাকে তাহলে দুইটা মনোমার যোগ হয়ে থাকবে, তাহলে ওখানে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট চারটা। কোনটা, যেমন IgM পেন্টামার, তার অ্যান্টিজেন বাইন্ডিং সাইট কয়টা? একটা মনোমার অ্যান্টিজেন বাইন্ডিং সাইট দুইটা, তাহলে পেন্টামারের 5 দিয়ে গুণ দিলে 10টা। এগুলা বুঝতে হয়, না বুঝে কিছু নেই, সিম্পল জিনিস, কিন্তু
জিজ্ঞেস করি আইজিএম পেন্টামার অ্যান্টিজেন বাইন্ডিং সাইট কথা বলে 5টা, বললো কিছু। আবার উল্টা করে জিজ্ঞেস করতে একটা মনোমার অ্যান্টিজেন বাইন্ডিং সাইট কথা একটা। এবার বুঝে যেতাম অ্যান্টিজেন বাইন্ডিং সাইট কি। এইবার আসো ভেরিয়েবল রিজন কি, হাইপার ভেরিয়েবল রিজন কি। এবার বাজের হও, তারপর ফেল করো, কাণ্ড হয় এটা। তাহলে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আমরা বলছিলাম, বা এটা ভ্যালেন্সির উপর, ভ্যালেন্সি অ্যান্টিজেন বাইন্ডিং সাইটের উপর ডিপেন্ড করে। monomeric antibody molecule has a valency of 2, তার মানে তার অ্যান্টিজেন বাইন্ডিং সাইট দুটো। সুতা কথা ফাংশনস অফ ইমিউনোগ্লোবুলিনস যদি কেউ জিজ্ঞেস করে, ঠিক আছে, এটা এইভাবে জিজ্ঞেস করে না, এটা জিজ্ঞেস করে যে আলাদা আলাদা ইমিউনোগ্লোবুলিন নাম দিয়ে, যেমন আইজিজি ফাংশন কি, আইজিএম এর উপর আলাদা করে যদি না হয়, আমরা এফএবি ফ্র্যাগমেন্টের কাজ হলো অ্যান্টিজেন বাইন্ডিং। অ্যান্টিজেন বাইন্ডিং দেওয়া করা মানে প্রোটেকশন, এইগুলা বেশি ইম্পর্টেন্ট না। এখন এফসি ফ্র্যাগমেন্টের কাজ কি? ইফেক্টর ফাংশনস। ইফেক্টর ফাংশনস বা বায়োলজিক্যাল ফাংশনস, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস যা আছে, ওখানে আসলে এফসি ফ্র্যাগমেন্টের জন্য অনেক জায়গায় রিসেপ্টর আছে, এই জন্য এই কাজগুলো করে। যেমন ফিক্সেশন অফ কমপ্লিমেন্ট। এখন তোমাদের এগুলো আইডিয়া আছে, কমপ্লিমেন্ট এগুলো প্লাজমা প্রোটিন। এই কমপ্লিমেন্ট প্রোটিন গুলা সিনথেসিস করে লিভার, এগুলো বডিতে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, এরা ক্যাসকেড ফেনোমেনারে অ্যাক্টিভেটেড হয়, তোমাদের ক্লটিং ফ্যাক্টরের মতো অ্যাক্টিভেটেড হয়। সিও ক্লটিং ফ্যাক্টর যেমন এক না ফ্যাক্টর 1 যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে 2 হয়, তারপর 2 হলে 3 হয়, এটা একদম আগে C1 অ্যাক্টিভেট হলে সে 2 কে অ্যাক্টিভেটেড করে, সি মানে কমপ্লিমেন্ট 1, তারপর 3 কি করে, তারপর 4 কে করে। তাহলে এখানে এই যে ইমিউনোগ্লোবুলিনের এফসি ফ্র্যাগমেন্টে কমপ্লিমেন্টের জন্য রিসেপ্টর আছে, কমপ্লিমেন্ট এসে ওখানে অ্যাটাচড হতে পারে, ফিক্সড হতে পারে, এই জন্য বলা হচ্ছে ফিক্সেশন অফ দ্য কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট ফিক্সেশন হইতে হবে ইমিউনোগ্লোবুলিনের সাথে। কেন হইতে হবে? নাইলে কমপ্লিমেন্ট গুলো অ্যাক্টিভেটেড হয় না। ক্লাসিক্যাল পাথওয়েতে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটর, স্টিমুলেটর যেটাই বলো, ক্লাসিক্যাল পাথওয়ের অ্যাক্টিভেটর হলো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। তাহলে একটা ইমিউনোগ্লোবুলিন মলিকিউল তার এফএবি ফ্র্যাগমেন্টে অ্যান্টিজেনটা লাগলো, এফসি ফ্র্যাগমেন্টে এসে কমপ্লিমেন্ট ফিক্সড হলো, তাহলে কমপ্লিমেন্ট C1, সব কমপ্লিমেন্ট না, C1 আগে অ্যাক্টিভেট হতে হবে, C1 ফিক্সড হলো, তাহলে C1 টা অ্যাক্টিভেটেড হলো, সে C2 কে অ্যাক্টিভেটেড হলো, এরকম জিনিসটা। তাহলে অ্যান্টিবডি কোটিং দ্য টার্গেট সেলস বাইন্ডস টু কমপ্লিমেন্ট। অ্যান্টিবডি কোটিং দ্য টার্গেট সেলস মানে কি? এটা টার্গেট সেলস এরকম কথা না, এটা হলো অ্যান্টিবডি অ্যান্টিজেনের, টার্গেট সেলস বলতে অ্যান্টিজেনের সাথে বাইন্ড হবে। Target cells bind to complement through its Fc receptor which leads to complement mediated lysis of target cells. আমরা বলছি কি এখানে আসলে ওরকম একই তোমাদের দেখানোর সুযোগ আমার নাই, থাকলে আমি দেখাতে পারতাম। এখানে যেটা হবে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কেন হবে, অ্যাক্টিভেশনে আমাদের দরকার কি, ইমিউনিটিতে তার ইম্পর্টেন্স কি। কমপ্লিমেন্ট সিস্টেম যখন অ্যাক্টিভেশন হবে, আলটিমেটলি ফরেন ইনভেডার্স, ব্যাকটেরিয়া গুলো, ভাইরাস গুলো, ফাঙ্গাস গুলো, এগুলাকে লাইসিস করবে। এন্ড প্রোডাক্ট যেটা হয়, এন্ড প্রোডাক্টে ম্যাক কমপ্লেক্স একটা এমএসসি, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, এটা দিয়ে লাইসিস হয়। তাহলে সোজা কথা, এই ফরেন ইনভেডার বডিতে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলা ঢুকছে, তাকে কিল করে ফেলা, লাইসিস করে ফেলা, এটাই। তাহলে এফসি ফ্র্যাগমেন্টের কাজ হলো ইমিউনোগ্লোবুলিনে এফসি ফ্র্যাগমেন্ট এই কমপ্লিমেন্টের সাথে ফিক্সড হতে পারে, ফিক্সড হলে পরে অ্যান্টিবডি তো এফএবি ফ্র্যাগমেন্ট খালি, ওখানে এই টার্গেট সেল দ্যাট ইজ ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলা ওখানে অ্যাটাচড হয়, এফসি ফ্র্যাগমেন্টে কমপ্লিমেন্ট C1 অ্যাটাচড হয়, আলটিমেটলি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড হয়, অ্যাক্টিভেটেড হলে এন্ড প্রোডাক্ট যেটা হয় এটা দিয়ে ওই টার্গেট সেলটা লাইসিস হয়। তোমরা এত কিছু এখন না বুঝলেও তোমাদের মুখস্থ রাখো, যেটাই করো এফসি ফ্র্যাগমেন্টের একটা কাজ হলো ফিক্সেশন অফ কমপ্লিমেন্ট, thereby activation of the complement in classical pathway, এটা বলতে হবে। 2 নম্বর ফাংশন এখানে লিখছে বাইন্ডিংস টু ভেরিয়াস সেল টাইপস। অনেক ধরনের সেলে
FC ফ্র্যাগমেন্টের জন্য রিসেপ্টর আছে, FC ফ্র্যাগমেন্ট অফ ইমিউনোগ্লোবুলিনস এর জন্য রিসেপ্টর আছে। এখন এক একটা ইমিউনোগ্লোবুলিনের জন্য এক এক সেলে রিসেপ্টর আছে, কিন্তু অ্যাজ এ হোল আমরা যদি বলি ফ্যাগোসাইটিক সেলে রিসেপ্টর আছে, মানে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল এরাই তো ফ্যাগোসাইটিক সেল। তার গায়ে রিসেপ্টর আছে ফর FC ফ্র্যাগমেন্ট, সব ইমিউনোগ্লোবুলিন একসাথে না। এটা হলো শুধু আইজিজি এর জন্য রিসেপ্টর আছে, কিন্তু আমাকে বলা হচ্ছে ইমিউনোগ্লোবুলিনের ফাংশনস, আমি তাই অ্যাজ এ হোল বলবো ফ্যাগোসাইটিক সেলে FC ফ্র্যাগমেন্ট অফ ইমিউনোগ্লোবুলিনের জন্য রিসেপ্টর আছে। তার মানে কি FC ফ্র্যাগমেন্টটা ফ্যাগোসাইটিক সেলের সারফেসে লাগে, তাইলে ওর FAB ফ্র্যাগমেন্ট তো ফ্রি, ওখানে এসে অ্যান্টিজেনটা দ্যাট ইজ ব্যাকটেরিয়া, ভাইরাস যেটাগুলো ওটার সাথে অ্যাটাচড হয়। আলটিমেটলি এই ফ্যাগোসাইটিক সেল এই ফরেন ইনভেডার গুলাকে রিকগনাইজ করে এনকাউন্ট। লিম্ফোসাইটের গায়েও রিসেপ্টর আছে FC ফ্র্যাগমেন্ট। লিম্ফোসাইট আবার সব লিম্ফোসাইট না, এখানে NK সেলটা আলাদা লেখা আছে, এটাও NK সেল হলো লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট, NK ন্যাচারাল কিলার সেল, এটা আছে বি লিম্ফোসাইটের গায়ে আছে, প্লেটলেটস এর গায়ে আছে, মাস্ট সেলের গায়ে আছে। মাস্ট সেলের জন্য IgE FC ফ্র্যাগমেন্টের জন্য রিসেপ্টর আছে, যেটা টাইপ 1 হাইপারসেনসিটিভিটি দরকার হয়। বেসোফিলের গায়ে লেখা আছে, যে লেখা আছে, স্নোফিলের গায়ে আছে। We are FC receptors, FCR, that bind to the FC region of immunoglobulins and produces various biological functions. এখানে এক এক সেলে গিয়ে রিসেপ্টরের জন্য এক এক কাজ। ফ্যাগোসাইটিক সেল এটা রিকগনিশনে হেল্প করে, NK সেল এটা সেল ডিস্ট্রাকশন, দ্যাট ইজ ফরেন বডি ডিস্ট্রাকশনে হেল্প করে, মাস্ট সেল বেসোফিল এটা ডিগ্রেনুলেশন হয়। এগুলা আস্তে আস্তে বুঝতে পারবেন। Binding ওখানে লেখা আছে can activate the cells to perform some biological functions. Some immunoglobulins also bind to the receptors in the placental trophoblast, syncytotrophoblast. Trophoblast আর একটু করো, syncytotrophoblast and cytotrophoblast আছে। syncytotrophoblast FC fragment of IgG এর জন্য রিসেপ্টর আছে, which result in transfer of the immunoglobulin across the placenta. আমরা যখন IgG পড়ব তখন বলবো যে এই পাঁচটা ইমিউনোগ্লোবুলিনের মধ্যে শুধু IgG টা প্লাসেন্টা ক্রস করতে পারে, তার মানে কি মার বডি থেকে বাচ্চার বডিতে প্লাসেন্টা ক্রস করে যেতে পারে এবং বাচ্চাকে প্রোটেকশন দিতে পারে, অন্যগুলো পারে না। তাহলে কেন পারে না, এই কেন পারার উত্তর এখানে পারে না। প্রথম উত্তর হলো FC fragment of IgG, there is receptor for FC fragment of IgG on the syncytotrophoblast of placenta, এই জন্য ক্রস করতে পারে। আরেকটা বলা যায় স্মলেস্ট ইমিউনোগ্লোবুলিন মলিকিউল কিন্তু IgG, এই জন্য ক্রস করে, এটা পরে স্টুডেন্টরা সব সময় ওইটা আগে বলে স্মলেস্ট, তো আসলে এটা না। ওইটাকে রিসেপ্টর আছে syncytotrophoblast of placenta, সেখানে FC fragment of IgG এর জন্য রিসেপ্টর আছে। তাহলে আমরা এখন ইমিউনোগ্লোবুলিনের ফাংশনস, অনেকে জিজ্ঞেস করে যে FC ফ্র্যাগমেন্টের কাজ কি, তখন তোমাকে বলতে হবে ডিফারেন্ট বায়োলজিক্যাল ফাংশনস। তোমরা এইভাবে বলো, এখানে এগুলো আরেকটু স্পেসিফিক আমরা আস্তে আস্তে করব। তাহলে binding to various cell types, that is FC fragment of immunoglobulin can bind to phagocytic cell, lymphocytes, platelets, mast cells, NK cells, এগুলা সাথে বাইন্ড করে। এখন ফ্যাগোসাইটিক সেলের সাথে বাইন্ড করলে কি সুবিধা হয়, এখানে আরেকটা কথা আছে, অপশনেই নেই, আমরা পরে বলি। তাহলে দুইটা কাজ, একটা ডিফারেন্ট, একটা হলো কমপ্লিমেন্ট ফিক্সড হয়, এখানে কমপ্লিমেন্ট বাইন্ড হয়, এই জন্য কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়। আর দুই নাম্বার হলো ডিফারেন্ট সেল টাইপস এর সাথে এটা বাইন্ড হয়, ডিফারেন্ট বায়োলজিক্যাল ফাংশনস করে। ডিফারেন্ট বায়োলজিক্যাল ফাংশনস আস্তে আস্তে তোমরাই বানাইতে পারবে। একটা এখানে পেয়ে গেছো, এখানে স্পেসিফিক করে লিখে আছে প্লাসেন্টা ক্রস করতে পারে, প্লাসেন্টা ক্রসিং ইট ইজ ডিউ টু দ্য FC fragment cause. Based on the 5 types of heavy chains, there are 5 classes of immunoglobulins. এগুলা নতুন করে বলবো না, ক্লাস সাব ক্লাস এগুলা পরে বলবো। তাহলে ইমিউনোগ্লোবুলিন গুলার ক্লাসিফিকেশন বেসড অন দ্য নেম অফ হেভি চেইন, মনে রাখতে হবে। এগুলা সবকটা তোমরা জানো। এখানে দেখো আমরা আস্তে আস্তে যাই, IgG এক একটা ইমিউনোগ্লোবুলিন পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট। Constitutes about 70 to 80% of the total immunoglobulins of the body.
সেরাম কনসেন্ট্রেশনও বলতে পারো এটা। সবচেয়ে কোয়েশ্চেন আমরা অনেক র্যান্ডম কতগুলো কোয়েশ্চেন করি, বডিতে কোন ইমিউনোগ্লোবুলিন বা সেরামে বা ব্লাডে কোন ইমিউনোগ্লোবুলিন সবচেয়ে বেশি আছে, আইজিজি কত পার্সেন্ট, 70 to 80%, এভাবে বলতে হবে। ম্যাক্সিমাম ডেইলি প্রোডাকশন, ঠিক আছে, এটা বেশি দরকার নাই। লংগেস্ট হাফ লাইফ 23 ডেজ, হাইয়েস্ট সেরাম কনসেন্ট্রেশন বলা হয়েছে এটা কত, 70 to 80%, কারণ হাইয়েস্ট ওইটাই হাই, ম্যাক্সিমাম ইমিউনোগ্লোবুলিনস তো থাকে যাতে ব্লাডে, তাহলে সেরাম কনসেন্ট্রেশন তো এটাই। অন্য কোথায় গেল তোমার এখানে কাজ করে না নাম্বার? আচ্ছা থাক, তোমরা এখানে সেরাম কনসেন্ট্রেশন কত, হাইয়েস্ট সেরাম কনসেন্ট্রেশন বলছি, সেরাম কনসেন্ট্রেশন তাহলে কত হলো, 70 to 80%, এটা মনে রাখো। এখন 70 to 80% সেরাম কনসেন্ট্রেশন। স্মলেস্ট, এগুলো আমরা বলছি না কতটা র্যান্ডম কোয়েশ্চেন কিছু, হুইচ ওয়ান ইজ স্মলেস্ট, হুইচ ওয়ান ইজ লার্জেস্ট, হুইচ ক্যান ক্রস প্লাসেন্টা, এই জাতীয় কতগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করে র্যান্ডমলি, তাহলে এগুলো পড়তে হয়। তাহলে এটা স্মলেস্ট ইমিউনোগ্লোবুলিন মলিকিউল, সেরা স্মলেস্ট বলতে তাহলে আইজিজি এর এই যে পাশের ছবিটা আইজিজি একটা মনোমেরিক ফর্মে থাকে, তাহলে এটা মলিকুলার ওয়েট কত, 1.5 লাখ ডালটন। এটা তোমাকে হিসাব করে তুমি দিতে পারবে তো, অনেক সময় বলি হিসাব করে দাও 1.5 লাখ কিভাবে বলছো, তাহলে একটা লাইট চেইন 25,000, তাহলে দুইটা লাইট চেইন 50,000, একটা হেভি চেইন 50,000, দুইটা লাইট চেইন 1 লক্ষ, 1 লক্ষ 50। এগুলোকে বলা হয়েছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ আইজিজি। তুমি যদি জিজ্ঞেস করে তোমার কোয়েশ্চেন বুঝতে হবে, টেল মি দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ আইজিজি, তাহলে তোমাকে আরেকটু ইলাবোরেট করে তুমি বলতে পারবে, আমার বলার দরকার নাই। আইজিজি ইজ এন ইয়র্কশায়ার স্ট্রাকচার, it contains two heavy identical two heavy chain, two light chain. Name of the heavy chain of IgG is the delta gamma, and name of the light chain either kappa or lambda, and it is the smallest immunoglobulin molecule. Its molecular weight was 1,50,000, and it constitutes the highest serum concentration, and the serum concentration of immunoglobulin G is 70 to 80%. এগুলাই হলো ফিজিক্যাল প্রপার্টিজ অফ ইমিউনোগ্লোবুলিন জি। এখন আসো বায়োলজিক্যাল প্রপার্টিজ। এখানে আরেকটু আছে, it has 4 subclasses, IgG1, G2, G3, 4, G4. All differ from each other in the amino acid sequence of the constant region of the heavy chain. Heavy chain এর এখানে amino acid sequence difference, তোমরা এখানে কনফিউশন করবে না। ভেরিয়েবল বলছিলাম একটা ইমিউনোগ্লোবুলিন জির দুইটা ভেরিয়েবল রিজন আছে, ওখানে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স গুলা ভেরিয়েবল, মানে ডিফারেন্স থাকে। এরকম যে একটা মলিকিউলের ভেরিয়েবল রিজনের সিকোয়েন্স আর একটা মলিকিউলের ভেরিয়েবল রিজনের সিকোয়েন্স সেম না, এবং এমনও হতে পারে যে একটা মলিকিউলের ভিতরে দুইটা চেইনের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ডিফারেন্স হতে পারে। কিন্তু কনস্ট্যান্ট রিজন বলছিলাম তাদের ইউনিফর্ম প্যাটার্ন বলছিলাম। কিন্তু এখানে যেটা দেখছো এই যে আইজিজি যে 4টা ক্লাস, এটা কিভাবে হয়েছে, এটা কনস্ট্যান্ট রিজিয়নে আইজিজি কনস্ট্যান্ট রিজিয়নে তাদের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ডিফারেন্স আছে। সিকোয়েন্সেস দ্য constant regions of their heavy chain, that is all differ from each other in the amino acid sequence. IgG1 এর যে সিকোয়েন্স ইন কনস্ট্যান্ট রিজিয়ন, এটা IgG2 তো হবে না। যেমন IgG এবং IgA বা M, তার কনস্ট্যান্ট রিজিয়নে কি অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স সেম হবে? কখনো হবে না। এখানেও তো ট্রু, IgG1 এর কনস্ট্যান্ট রিজিয়নে যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, G2 এর এটা ডিফারেন্ট, G3 এর আরেকটু ডিফারেন্ট। এরকম তাহলে 4টা সাবক্লাস আছে, IgG1, G2, G3, G4।
Their amino acid sequence in the constant region of their heavy chain, gamma heavy chain, differ from each other. Subclasses vary in their biological functions. যে এটা আমরা অত ডিটেইলস যাব না তোমাদের G1 এর কি ভেরি বায়োলজিক্যাল ফাংশন, G2 এর কি, G3 এর কি, এইভাবে আমরা যাব না তোমাদের। কিন্তু এক একটা সাবক্লাসের এক একটা কাজ, এক এক ধরনের কাজ আছে। যেটা বেশি ইম্পর্টেন্ট এটা হয়তো স্পেশালি একটু করে বলবো, কিন্তু ওইভাবে কেউ জিজ্ঞেস করবে না, যাব না এখন। এখন তাহলে আমরা কি বললাম এতক্ষণ? আইজিজির ফিজিক্যাল প্রপার্টিজ বললাম। ফিজিক্যাল প্রপার্টিজ কি কি বলতে হয়, পয়েন্টসগুলো তোমাকে বুঝতে হবে। আইজিজি একটা মনোমার, এটা দুইটা হেভি চেইন আছে, দুইটা লাইট চেইন আছে। হেভি চেইনের নাম আয়দার কাপ বললাম, লাইট চেইনের নাম কি, সরি লাইট চেইনের নাম আয়দার কাপ বললাম, হেভি চেইনের নাম কি, এটা গামা। এটা মলিকুলার ওয়েট কত? 1,50,000। লাইট চেইন, হেভি চেইন এগুলা ডাইসালফাইড বন্ড দ্বারা বাইন্ড করা থাকে। এদের এফবি ফ্র্যাগমেন্ট আছে, এফসি ফ্র্যাগমেন্ট আছে। তারপর এদের মলিকুলার হাইয়েস্ট সেরাম কনসেন্ট্রেশন 70 to 80%। ইট ইজ smallest immunoglobulin molecule। তারপর it has 4 subtypes, G1, G2, G3, G4। এগুলো হলো ফিজিক্যাল প্রপার্টিজ। ফাংশন যেটা, এটা হলো বায়োলজিক্যাল ফাংশনস। ফর বায়োলজিক্যাল প্রপার্টিজ কোয়েশ্চনস গুলো ফাংশনস অফ আইজিজি জিজ্ঞেস করলে তুমি আমার স্লাইডের মতো জিজ্ঞেস বলে দিন। আমি যদি জিজ্ঞেস করি হোয়াট আর দ্য বায়োলজিক্যাল প্রপার্টিজ অফ আইজিজি, তখন কোয়েশ্চনটা না বুঝলে তো একদম বেকুব হয়ে বসে থাকবে। এটা না, ফাংশনস বলতে বায়োলজিক্যাল ফাংশনস বা বায়োলজিক্যাল প্রপার্টিজ। প্রথম যেটা লেখা আছে সেটা হলো ক্যান ক্রস প্লাসেন্টা, ঠিক আছে, এটা আমরা মানি। Hence provide immunity to the fetus and newborn among class subclasses IgG। the fetus কে যেহেতু ফিটাসে নিজের ইমিউনোগ্লোবুলিন হইতে পারে, কিন্তু মার শরীর থেকে ইমিউনোগ্লোবুলিন দিয়ে ফিটাসকে প্রোটেকশন দিচ্ছে। নিউবর্নে কতদিন পর্যন্ত মার ইমিউনোগ্লোবুলিন দিয়ে প্রোটেকশন দেয়? আমরা বলেছি 6 মাস পর্যন্ত। যে মার শরীর থেকে যে ইমিউনোগ্লোবুলিন বাচ্চার শরীরে গেল ভায়া প্লাসেন্টা, এটা বাচ্চাকে 6 মাস পর্যন্ত প্রোটেকশন দেয়। Among subclasses, IgG has the poorest ability to cross placenta। তার মানে এই চারটার মধ্যে IgG খুব একটা পারে না, G1, G2, G3 এগুলো পারে না। এখন কোয়েশ্চন তো এটার সাথে বলে ফেলছি, কেন শুধু IgG ক্রস করে, প্লাসেন্টা ক্রস করে, অন্যগুলা ক্রস করে না? তখন তোমাকে বলতে হবে since cytoplasm of placenta has receptor for Fc fragment of IgG only, and it is the smallest molecule. That's why IgG can cross placenta. Complement fixing ability of the fixing এতক্ষণ বুঝিয়েছি। কমপ্লিমেন্ট কোথায় লাগবে? Fc ফ্র্যাগমেন্টে। এখানে একটু বলা হয়েছে, একটু মনে রাখলে হয় ভালো। G3 তে সবচেয়ে বেশি কমপ্লিমেন্ট ফিক্সড হতে পারে দেন G1, দেন G2। G4 এ কমপ্লিমেন্ট ফিক্সেশন হয় না। 3 নম্বর কাজ বলছে অপসোনিন, ফ্যাগোসাইটোসিস আরেক যন্ত্রণা না। ফ্যাগোসাইটোসিসে কিভাবে হেল্প করে? আইজিজি টা ফ্যাগোসাইটোসিস করে না, এটা অ্যাক্টস অ্যাজ অ্যান অপসোনিন। এখন অপসোনিন সাবস্টেন্স বলতে কি বুঝো? এটা হলো আইজিজি এর, এখন তোমরা যদি চিন্তা করো একটা ব্যাকটেরিয়া, সমস্যা আমাদের একটা না দেখালে হয় না, একটা ব্যাকটেরিয়া, একটা স্প্যারিকেল স্ট্রাকচার, এটা চারিদিকে ইমিউনোগ্লোবুলিনটা লাগবে। কিভাবে লাগবে? ইমিউনোগ্লোবুলিন কোথায় লাগবে? ওই এফবি ফ্র্যাগমেন্টে চারিদিকে ইমিউনোগ্লোবুলিন মলিকিউলটা লাগবে। তাহলে এফসি ফ্র্যাগমেন্ট কার সাথে লাগবে? রিসেপ্টর আছে কার জন্য? ফ্যাগোসাইটিক সেল, যে সেলের গায়ে এফসি ফ্র্যাগমেন্টটা বা জন্য রিসেপ্টর আছে। তাহলে ইমিউনোগ্লোবুলিন দিয়ে যদি ফরেন বডিটা কোটিং হয়, তখন মাত্র ফ্যাগোসাইটিক সেল তাকে রিকগনাইজ করতে পারবে, আদারওয়াইজ না। এইজন্য ফ্যাগোসাইটোসিসে হেল্প করবে। তুমি যদি এভাবে বলতে দ্যাটস ইজ an opsonin there it helps in the phagocytosis by phagocytic cells, এইভাবে বলতে হবে। তাহলে অপসোনিন মানে তুমি একদম সোজা করে মনে রাখবে ইট ইজ কোটিং সাবস্টেন্সেস। অপসোনিন আইজিজি আছে আর কমপ্লিমেন্টারি বি আছে। কমপ্লিমেন্টারি বি একটু মনে রাখতে রাখো, অপসোনিন সাবস্টেন্স অনেক আছে।
তাহলে এখানে আমরা বায়োলজিক্যাল ফাংশনস বায়োলজিক্যাল প্রপার্টিজ তিনটা পেলাম মাত্র it can fix placenta thereby helps in the activation of classical pathway of কি বলছে it can fix complement thereby helps in the activation of the complement classical pathway activation of classical pathway of complement. IgG can cross placenta thereby protects the fetus and newborns. It helps in the it acts as an opsonin thereby helps in the phagocytosis. এই তিনটা কাজ আমরা বললাম। আর was mediates precipitation and neutralization reaction. এগুলো আমরা আস্তে আস্তে বলবো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন যেগুলো ল্যাবরেটরিতে করে মানে প্রিসিপিটেশন রিঅ্যাকশন আছে অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশনস আছে এগুলো play a major role in the neutralization of the toxin. এই যে toxin bacterial toxin গুলো neutralize করে immunoglobulin as it can easily diffuse into intravascular space. এগুলোতে immunoglobulins গুলো ব্লাডে থাকে ওখান থেকে ব্লাড থেকে বাইরে যেতে পারে শুধু IgG IgG টক্সিন তো ব্লাডে থাকে এক্সট্রাভাস্কুলার স্পেসেও থাকতে পারে ওখানে টক্সিন নিউট্রালাইজ করে IgG is raised after long time following infection and represent chronic or first infection recovery predominant immune secondary immune response এখন প্রতিটা লাইন এখানে ফিচার আছে প্রাইমারি ইমিউন রেসপন্স সেকেন্ডারি ইমিউন রেসপন্স অ্যান্টিজেন যখন প্রথমবার বডিতে ঢুকবে যে প্রোটেকশন দেবে বা ইমিউন রেসপন্স করবে এটাকে প্রাইমারি বলে সেম অ্যান্টিজেন যখন সেকেন্ড টাইম বা সাবসিকুয়েন্ট টাইম বডিতে ঢুকে তখন সেকেন্ডারি ইমিউন রেসপন্স প্রাইমারি ইমিউন রেসপন্সে ইমিউনোগ্লোবুলিন প্রোডাকশন হয় যে IgM সেকেন্ডারিতে IgG এই জন্য বলা হয়েছে এটি সেকেন্ডারি ইমিউন রেসপন্সের প্রিডমিনেন্ট ইমিউনোগ্লোবুলিন কি IgG এখন ফার্স্ট ইনফেকশন ক্রনিক ইনফেকশন তোমরা তো হয়তো পড়ছো যেমন ডেঙ্গি অ্যান্টিবডি টেস্ট করতে দেয় IgM IgG এগুলাতে কোন টেস্ট করলা IgM পালা দেখি মনে করবে IgG পাবে অলওয়েজ মনে রাখবে IgM মানে অ্যাকিউট ইনফেকশন হবে প্রাইমারি ইনফেকশন IgM মিন করে IgM অ্যান্টি-ডেঙ্গু অ্যান্টিবডি তার মিন এটা মানে কি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম অ্যাকিউট ডেঙ্গু ফিভার IgG অ্যান্টি-ডেঙ্গু অ্যান্টিবডিটা পজিটিভ আছে তার মানে কি ইজ সেকেন্ডারি ইজ ফার্স্ট ইনফেকশন তার মানে আমার আগে হয়েছে 6 মাস আগে ডেঙ্গু হয়েছে এখন রয়ে গেছে অথবা আমরা এখন রিকভারিতে আছি ক্রনিক ইনফেকশন হতে পারে কোঅ্যাগ্লুটিনেশন IgG কোঅ্যাগ্লুটিনেশন করে এটা আমরা এখন বুঝতে পারবো না তোমাকে তোমরা স্টেফাইলোকক্কাস এ প্রোটিন এর সাথে IgG বাইট হয় এটা রিএজেন্ট হিসেবে কাজ করে কোঅ্যাগ্লুটিনেশন তাহলে অনেকগুলো ফাংশন বলছি ক্লাস প্লাসেন্টা কমপ্লিমেন্ট ফিক্স করে এইজন্য ক্লাসিক্যাল পাথওয়েকে অ্যাক্টিভেট করে এটা অপশনাল হিসেবে কাজ করে এইজন্য ফ্যাগোসাইটোসিসে হেল্প করে এটা নিউট্রালাইজেশন এবং প্রিসিপিটেশন রিঅ্যাকশনে হেল্প করে এটা টক্সিনকে নিউট্রালাইজ করে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন এক জিনিস টক্সিন নিউট্রালাইজ করা এক জিনিস এটা প্রিডমিনেন্ট ইমিউনোগ্লোবুলিন ইন দা সেকেন্ডারি রেসপন্স ফার্স্ট ইনফেকশনে IgG এবং ক্রনিক ইনফেকশনে IgG পাওয়া যায় কোঅ্যাগ্লুটিনেশন আমরা এখানে আমার মনে হয় শেষ করে দেব সেলিম এখানে আছে সে মনে হয় এক্সস্টেড হয়ে যাচ্ছে শুধু এদিক সেদিক হাঁটতেছে আমাকে দেখায় বলতেছে সাহস করে বলতে পারে না যে স্যার শেষ করে আকারে বিধি বুঝিয়ে দিচ্ছি তোমরা বুঝাচ্ছ কিনা আমি তো দেখতেছি না হয় কেউ কুচি মারছ কেউ ঘুমাচ্ছ স্টুডেন্টরা আসছো তোমরা কেউ জি স্যার আছে স্যার ইমিউন রেসপন্স কেমনে পড়াবো এটা তো আরেক জিনিস ইমিউন রেসপন্স হলো প্রথমবার অ্যান্টিজেন বডিতে ঢুকলে যে রেসপন্স কি হয় তোমার বডিতে আমি সালমোনেলা ঢুকিয়ে দিলাম কি জানি কোভিড ঢুকলো তাহলে কি রেসপন্স হবে এটাতে রেসপন্স যেটা আমরা বলতেছি এটা ম্যাক্রোফেজ এনগালফ এই অ্যান্টিজেন এপিটোপটা কি এটাকে ম্যাক্রোফেজ এমএসসি ক্লাস 2 দিয়া হেল্পার টি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করবে হেল্পার টি লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড হলে সে কতগুলো সাইটোকাইন রিলিজ করে বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করবে বা সাইটোটক্সিক টি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করবে এইগুলা হলো ইমিউন রেসপন্স এখন প্রাইমারি হলো প্রথমবার যদি অ্যান্টিজেন এন্ট্রি করে এটাকে প্রাইমারি সেম অ্যান্টিজেন সেকেন্ড টাইম হতে পারে না এই যে এখন কোভিড হচ্ছে আগামী বছর আবার কোভিড হতে পারে না একই মানুষকে কোভিড ইনফেকশন করতে পারে
তাহলে এটা হলো সেকেন্ডারি, সেম অ্যান্টিজেন হতে হবে, সেকেন্ডারি ইমিউন রেসপন্স। এটাকে সেকেন্ডারি ইমিউন রেসপন্স বলে। তো প্রাইমারি ইমিউন রেসপন্স যে কোনো অ্যান্টিবডি অ্যান্টিজেন যদি বডিতে প্রথমবার ঢুকে, এটা 7 থেকে 10 দিন পরে আইজিএম উৎপন্ন হয়, আর সেকেন্ডারিতে আইজিজি উৎপন্ন হয়। আর যখন আমরা টেস্ট করতে দাও, সেরোলজিক্যাল টেস্ট আইজিএম আইজিজি ডিটেকশন করতে দাও, যে কোনো ডিজিজে যে কোনো রিপোর্টে যদি তুমি পাও যে এটা আইজিএম, তোমার এটা একদম বেসিক জিনিস, তুমি মনে করবে কি অ্যাকিউট ইনফেকশন, রিসেন্ট ইনফেকশন। আর যদি আইজিজি পাও, এটা ক্রনিক ইনফেকশন অথবা ফার্স্ট ইনফেকশন। এটার জন্য চিকিৎসা অনেক সময় লাগে না। ফার্স্ট ইনফেকশনের চিকিৎসা লাগে। ইনফেকশন হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এমন না যে বডিতে একবার প্রোডাকশন হলে এটা চট করে এটা ডিকে হয়ে যায়, এটা ডিস্ট্রাকশন হয়ে যায় না, এটা থাকে কিছুদিন, 6 মাস 1 বছর, কিছু কিছু ইমিউনোগ্লোবুলিন আছে আর বেশি থাকে। যাই হোক, আমরা একটু ছোট করে রিভিউ করে ফেলি আমরা প্রথম থেকে কি করছি। পয়েন্টটা বুঝিনি স্যার। কোয়াগুলেশন বুঝবে না তো আমি বলে দিয়েছি বাবা, এখন তো বুঝবে না। এটা বুঝাইতে হলে আমাকে আরেকটু ওয়েট করতে হবে। আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনস অথবা স্টেবাইলোককাস এটা পর্যন্ত ওয়েট করতে হবে, অথবা দেখি আমি কোনো প্রসেস বাইর করতে পারি কিনা। এই জিনিসগুলো একে তোমাদের দেখানোর কোনো পথ আছে কিনা, একে দেখাবো কিভাবে, এখানে এই সিস্টেম আছে, আমি একটা কাগজে বোধহয় ক্যামেরাতে ধরলে তোমরা দেখবে, এরকম হতে পারে নাকি? না হলে খুব সহজে এই জিনিসগুলো বোঝানো যাবে না। আমরা এখানে যেটা মিস করছি, একটা স্লাইড মিস করছি, এটা আমি নেক্সট ক্লাসে আবার দেখাই দেব। অ্যান্টিবডি আমরা ডেফিনিশন বলছি, 4টা পয়েন্ট কি তোমরা যোগ করে দিবা। আমরা বলছি এটা গামা গ্লোবুলিন প্লাজমা প্রোটিন 1 নাম্বার, it is produced by plasma cell 2 number, react specifically with the antigen are stimulated their products, it constitutes to 20 to 25% of plasma proteins. এখন তোমরা একটু বলতে পারো ফাংশনস অফ অ্যান্টিবডি, কেউ যদি জিজ্ঞেস করে। আমরা আইজিজি পড়ার পরে কিছুটা কাছে আসছি। এখানে ফাংশনস অফ অ্যান্টিবডি বলতে সব ইমিউনোগ্লোবুলিনগুলোর কাজ একসাথে 2-4টা বলা যাবে। নিউট্রালাইজেশন অফ দ্য টক্সিন এন্ড ভাইরাসেস, আমরা আইজিজি বলছি এটা নিউট্রালাইজ করে। অবসোনেস মাইক্রোবস মানে মাইক্রোবসে গায়ে এটা কোটিং করে, কোটিং করলে পরে এফসি ফ্র্যাগমেন্ট ম্যাক্রোফেজ নিউট্রোফিলের গায়ে লাগে, তখন এটা এনক্যাপ করতে পারি। অ্যাক্টিভেট কম্পিউটার বুঝিয়েছি। প্রিভেন্ট দ্য অ্যাটাচমেন্ট অফ মাইক্রোবস, এটা অবশ্যই আইজিএ এর কাজ, সেটা আমরা এখন বলি নাই। আইজিএ সিক্রেটরি আইজিএ একটা আছে, এটা মিউকোজাল সারফেসে এইগুলা অ্যাটাচ হতে দেয় না। এগুলো এইভাবে দিয়ে একটা বলা যায়। আমরা এটা স্ট্রাকচারটা ভালো করে পড়তে হবে। ওয়াই শেপড স্ট্রাকচার, 2টা হেভি চেইন 2টা লাইট চেইন, এগুলা ডাইসালফাইড বন্ড দ্বারা বাইন্ড থাকে। এফএবি ফ্র্যাগমেন্ট আছে, এফসি ফ্র্যাগমেন্ট আছে। এফএবি ফ্র্যাগমেন্টের কাজ অ্যান্টিজেন বাইন্ডিং, এফসি ফ্র্যাগমেন্টের কাজ বায়োলজিক্যাল ফাংশনস। এফএল হেভি চেইনের মলিকুলার ওয়েট 50,000, লাইট চেইনের মলিকুলার ওয়েট 1 লাখ। হেভি চেইনের নাম এক একটা ইমিউনোগ্লোবুলিনের জন্য, এক একটা গামা আলফা ডেল্টা এপসিলন, এগুলো। লাইট চেইনের নাম either kappa or lambda. লাইট চেইনে একটা ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট, হেভি চেইনে একটা ভেরিয়েবল 3টা বা 4টা কনস্ট্যান্ট। ভেরিয়েবলের ভিতরে আবার হাইপার ভেরিয়েবল রিজন আছে। এই হাইপার ভেরিয়েবল রিজনস আসলে প্যারাটোপ, যেখানে এপিটোপ অফ অ্যান্টিজেন বাইন্ডস করে। টুক ইন শর্ট, এটা ওয়াই শেপ। এই জিনিসগুলা মিস করা যাবে না। এই ভেরিয়েবল রিজন কি, কনস্ট্যান্ট রিজন কি, এগুলো বলা হয়েছে। এখন আমরা কাজগুলাতে যদি যাই, ফাংশনস অফ ইমিউনোগ্লোবুলিন এটা বলা হয়েছে। এটা শর্ট এইভাবে, এফএবি ফ্র্যাগমেন্ট, এফসি ফ্র্যাগমেন্টের কাজ। এফসি ফ্র্যাগমেন্টের কাজ এখন তোমরা আস্তে আস্তে বলতে পারবে। যেমন এটা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে, এফসি ফ্র্যাগমেন্টের কাজ। 2 নাম্বার এটা ফ্যাগোসাইটিসে হেল্প করে, এটা মাস্ট সেল স্পেসিফিক ডিগ্রানুলেশনে হেল্প করে, এটা প্লাসেন্টা ক্রসিং এ হেল্প করে, এইভাবে বলতে পারবে। তারপর আমরা আইজিজি পড়ছি। এই প্রতিটা ইমিউনোগ্লোবুলিনের 2টা পড়া, একটা হলো ফিজিক্যাল প্রপার্টিজ কি, বায়োলজিক্যাল ফাংশনস বা বায়োলজিক্যাল প্রপার্টিজ কি। ফিজিক্যাল প্রপার্টিজ মানে তার স্ট্রাকচার, মলিকুলার ওয়েট, সাইজ, এই সমস্ত জিনিস বলবে। এটা 2টা হেভি চেইন 2টা লাইট চেইন, গামা হেভি চেইন 2টা আইদার কাপ্পা আর ল্যামডা, এই সমস্ত বলবে। এটা মলিকুলার ওয়েট 1.5 লাখ, স্মলেস্ট, এটা হাইয়েস্ট কনসেন্ট্রেশন
এগুলো। আর এটার কাজ কি, এটা 4টা ক্লাস আছে। এগুলো হলো ফিজিক্যাল প্রপার্টিজ। বায়োলজিক্যাল প্রপার্টিজ কি, ক্যানভাস প্লাসেন্টা কমপ্লিমেন্ট ফিক্স করে, ক্লাসিক্যাল পাথওয়েকে অ্যাক্টিভেট করে, এটা অপসোনিন হিসেবে কাজ করে, এই জন্য ফ্যাগোসাইটোসে হেল্প করে, এটা প্রিসিপিটেশনে মিডিয়েট করে, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন মিডিয়েট করে, টক্সিন নিউট্রালাইজেশন করে, ভাইরাস নিউট্রালাইজ করে, এটা সেকেন্ডারি ইমিউন রেসপন্সে প্রিডোমিনেন্ট ইমিউনোগ্লোবুলিন, আর ফার্স্ট ইনফেকশন ক্রনিক ইনফেকশনে আইজিজি রেস্ট হয়, এটা কোএগ্লুটিনিন হিসেবে কাজ করে, কোএগ্লুটিনেশন হয়। এটা হচ্ছে দেখি এটা থেকে কিভাবে তোমাদের জন্য নিয়ে আসবো। তো ঠিক আছে, তোমরা একটু ক্লিয়ার করে ফেলো। নেক্সট ক্লাস তো অনেক দূরে দূরে ক্লাস, আসলে কি করা। ঠিক আছে, থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকবে এবং লেখাপড়া করবে। ঠিক আছে, কিছু কোয়েশ্চেন বলবে নাকি? এই স্টুডেন্ট আসছো নাকি? কেউ তো নাই মনে হয়। জি স্যার আছে। আচ্ছা, জি স্যার। ঠিক আছে আছে, স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার উত্তর তো বন্ধ স্যার। বন্ধ হলে বন্ধ। এই আমাকে দেখাও তো, তোমার 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 স্টুডেন্টদের দেখাও আমাকে কি অবস্থা।